গাইস রুমার্স বা বলতে গেলে গুজব গুজব তো সব জায়গাতেই রটে, আর গুজব রটে বলেই তো গল্পের গরু গাছে ওঠে। আর গুজব নিয়েই আমরা করি কাজ, তাই গুজবে দেবো আমরা সম্মান। অনেক কিছু গাইস গুজব আছে যেগুলো নিয়ে গাইস প্রচুর মানুষ মানে মাতামাতি করছে, আর আমরা রেসলিং ফ্যান্সরাও মাতামাতি করছি। তো কি সেই গুজবগুলো, সেইগুলোকে নিয়ে গাইস আজকে কথা বলবো। আর এই গুজবগুলো কি সত্যি সত্যি হতে চলেছে, আর এই গুজবগুলোর ওপর কতটা মানে পজিটিভিটি রয়েছে, কতটা নেগেটিভিটি রয়েছে, যে সেগুলোকেও নিয়েও আমরা তিল থেকে তাল করব, পুরো চুল টানা বিশ্লেষণ করব। তো চলো শুরু করছি। সো গাইজ আমরা তো জানি যে AEWতে সিএম পাঙ্ক আসার পর থেকে সিএম পাঙ্ক নিজেই সব থেকে বেশি গুজব রটিয়ে গেছে। আর সিএম পাঙ্ক মানে AEWতে ডেবিউ করার আগে থেকেও মানে প্রচুর গুজব রটাচ্ছিল। আমি এই টি শার্টের ওপর এই ব্যাচ পরে এসছি, এই বলছি ওই বলছি, হঠাৎ করে টুইটারে এই সমস্ত কিছু দিয়ে দিল, স্ক্রিনশটের মধ্যে দেখালো যে WWE অ্যাপ্লিকেশান রয়েছে, অনেক কিছুই গাইজ শো করেছিল। আর ফাইনালি আমরা সবাই পেয়েছিলামও হিন্ট যে র্যাম্পেজে সিএম পাঙ্ক ডেবিউ করতে চলেছে। আর সিএম পাঙ্ক ডেবিউ করে, এবার সিএম পাঙ্কের গাইস তারপরেও অনেক আচরণে লক্ষ্য করা যায়। যেমন সিএম পাঙ্ক একটা বুট পরে এসেছিল, যার মানে শুতে গাইস লেখা ছিল DA, তারপর AC, এই সমস্ত কিছু লেখা ছিল। আর তার মধ্যে থেকে আমরা তো দেখতেই পাই যে অ্যাডাম কোল আর ব্রায়ান ড্যানিয়েলসন ডেবিউ করে AEWতে। তো গাইস রিসেন্টলি এখন দেখতে পাবে যে মানে সিএম পাঙ্ক প্রচুর কিছু মানে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে অ্যাজ রিং অফ অনারে, যে তার যে মানে কেরিয়ারটা গেছে, তার কিছু মানে কি বলো মেমারিকে সে শেয়ার করেছে। তার মধ্যে থেকে গাইজ প্রচুর জনের এই রুমার্সটাই আসছে যে গাইজ আমাদের ফর্মার ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, ফর্মার NXT চ্যাম্পিয়ন, অ্যান্ড হ্যাঁ গাইজ 3 টাইম NXT চ্যাম্পিয়ন সামোয়া জো গাইজ যেতে চলেছে অল এলিটে। গাইজ এটা নিয়ে প্রচুর জনের রুমার্স চলছে কি তাহলে কি সত্যি সত্যি সামোয়া জো যেতে চলেছে, কারণ গাইজ এরা মানে বলতে গেলে সামোয়া জো সিএম পাঙ্কের খুব ক্লোজ ছিল, রিং অফ অনারেও মানে প্রচুর অ্যাপিয়ারেন্স ছিল তাদের মধ্যে। তো এখান দিয়ে বলা যেতেই পারে যে সামোয়া জো আসতে চলেছে। তো গাইজ সামোয়া জোর মধ্যে সাথে গাইজ WWE না প্রচুর মানে স্টোরি রয়েছে। যেমন তোমরা দেখেইছো যে সামোয়া জোকে ফার্স্টে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার এসেছিল, দিয়ে গাইজ কমেন্ট্রি করছিল গাইজ, এবারে রাসেলমেনিয়াতেও কমেন্ট্রি করছিল। সেখান দিয়ে গাইজ NXTতে আসে, আর NXTতে কারিয়ন ক্রসকে হারিয়ে গাইজ NXT চ্যাম্পিয়ন হয় ফার্স্ট, এবার 3 টাইম NXT চ্যাম্পিয়ন। আর সত্যি মানে আমরা সবাই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম মানে সামোয়া জোকে এরকম মানে চ্যাম্পিয়ন হতে দেখে। কিন্তু সাডেনলি গাইজ চ্যাম্পিয়নশিপ রিলিংকুইশ করে। উনি বলেছিলেন যে কোনো একটা কারণে, বাট আমরা সবাই জানি এই রিলিংকুইশটার মেন কারণ ছিল যেহেতু NXT চেঞ্জ হতে চলেছে, যে ডেভেলপমেন্ট ব্র্যান্ডে কনভার্ট হচ্ছে। তো তার জন্য সামহাও ওনার মানে কি বলবো মানে ওনার যে বডিটা সেটা সত্যিই খুব বড়, তার জন্য হতে পারে যে ওনাকে মানে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে ফিট করায়নি। তো তাহলে কেন টমাসো চ্যাম্পা আছে, তো তারও তো এজ তো 40+। বাট এনিওয়ে গাইজ এখানে প্রচুর কিছু আছে। বাট হ্যাঁ সামোয়া জো বলতে গেলে মানে পার্টিকুলার দিক দিয়ে মানে বিজনেসেরও অনেক কাজ সামলাচ্ছে। কিন্তু এখানে বলা যেতে পারে যে AEWতে সামোয়া জো আসতে চলেছে, তার কারণ হচ্ছে সামোয়া জোর মানে ফিজিক্যালিতে অনেক বেশি মানে অ্যাডভান্স, তো তোমরা জানোই, আর যথেষ্ট ফিটও। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সামোয়া জো একটা খুব ভালো নাম, কারণ সামোয়া জো অনেক আদার রেসলিং ফিল্ডেও কাজ করেছে। TNAতে দেখতে পেয়েছিলাম, ইম্প্যাক্টে, তারপর WWEতে তো ছিলই। তো এখানে বলা যেতেই পারে যে সামোয়া জো 2022তে AEW মানে অল এলিট হতে চলছে। হ্যাঁ গাইজ এই রুমার্সটা আসতেও পারে, স্বাভাবিক ব্যাপার। আর গাইজ সিএম পাঙ্ক এখন মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে WWE থেকে সিএম পাঙ্কের ওভারঅল মানে বলা যেতেই পারে যে সিএম পাঙ্কের মানে একটা আলাদাই মানে জোর আছে AEWর মধ্যে, মানে একটা ইন্ডিপেন্ডেন্সি কাজ করছে স্বাভাবিক ব্যাপার, যেটা WWE থেকে পাইনি সেটা তো AEWতে সে পাচ্ছে, তো সে কেন করবে না। তো গাইজ হতেই পারে যে সিএম পাঙ্ক AEWতে গাইজ সামোয়া জোকে নিয়ে আসলো গাইজ, এটা একটা আলাদাই মানে কি বলবো মানে মাহল ক্রিয়েট করতে পারে। কিন্তু গাইজ হ্যাঁ এটা হতেই পারে। তার সাথে সাথে গাইজ আরেকটা রুমার্স তো গাইজ আসছে, তার জন্য আমি এই দুটোকে একসাথেই রেখেছি। সেটা হচ্ছে গাইজ AJ স্টাইলস। গাইজ তোমরা দেখেইছো যে AJ স্টাইলস আর ওমসের মধ্যে তো সাডেনলি মানে ছাড়াছাড়ি তো হয়ে গেল, কিন্তু আমরা সবাই ভেবেছিলাম যে AJ স্টাইল বোধহয় সিঙ্গেল কম্পিটিটার হিসাবে বোধহয় আবার শাইন করবে। কিন্তু এখানে তো ভাই উল্টোই ব্যাপার হয়ে গেল। এখানে গাইজ ওমসকে গাইজ নেক্সট জায়েন্ট হিসাবে প্রিপেয়ার করা হচ্ছে। তার কারণ হচ্ছে WWE তোমরা জানোই যে প্রত্যেক টাইমেই কিন্তু কিছু না কিছু জায়েন্টকে কিন্তু একটা স্ট্যান্ড করানো হয়। সেটা হতে পারে তোমরা দেখে থাকবে গ্রেট খালি ছিল, মানে আন্ডারটেকার তো ছিলই, কিন্তু সেখানে গ্রেট খালি ছিল, বিগ শো ছিল, মার্ক হেনরি ছিল। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম ব্রন স্ট্রোম্যানকে নিয়ে আসা হয়েছিল, মানে যখন কেন অত বেশি অ্যাপিয়ারেন্স দিত না তখন ব্রন স্ট্রোম্যানকে আনা হয়েছিল। তারপরে কেথ বিয়ার ক্যাটলি বানানো তো হয়েছিল ওই কারণেই, কিন্তু তারপরে রিলিজ করে দেওয়া হয়েছে, কি আর করা যাবে। কিন্তু গাইজ তারপরে আমরা মানে
এখানে ভাবা হচ্ছে যে ওমসকে গাইস নেক্সট জায়ান্ট হিসেবে বুক করা হবে। আর গাইস ওমসকে টাইটেলের মানে কি বলবো মানে ডাব্লিউডাব্লিউই টাইটেলের ফেসেও গাইস নিয়ে যাওয়া হবে, যেমন তোমরা ব্রন স্ট্রোম্যানকে দেখতে পেয়েছো। তো যেহেতু গাইস ব্রন স্ট্রোম্যানের থেকেও বোধহয় একটুখানি বোধহয় হাইট বেশিই ছিল ওমসে, তো তার জন্য হতে পারে যে ওমসকে গাইস এর জন্য হয়তো এখানে মানে স্ট্যান্ড করানোর চান্স নেওয়া হচ্ছে গাইস, কিছু বলার নেই। কিন্তু আমরা এজে স্টাইলকে চাইছিলাম, কিন্তু এখানে ওমসকে নিয়ে প্রচুর কাজ করা, প্রচুর ক্রিয়েটিভ থট এখানে অ্যাপ্লাই হতে, তাই জন্য বলা যেতেই পারে যে এজে স্টাইলস গাইস, এজে স্টাইলসও কি তাহলে AEW-তে আসতে চলেছে গাইস। স্বাভাবিক ব্যাপার, AEW-তে যারা যারা আছে না তাদের সাথে গাইস বলা যেতেই পারে যে মানে সব দিক দিয়ে না মানে প্রচুর রেসলারের লিঙ্ক আছে, তাই জন্য বলা যেতেই পারে যে গাইস এজে স্টাইলও গাইস 2022-তে অল এলিট হতে চলেছে। হলে অসুবিধার কি আছে, কিন্তু তাও মানে অ্যাজ এ রুমার্স হিসেবে, আর এটা মানে কি বলবো মানে CM Punk ছড়িয়ে যাচ্ছে যাকে বলতে গেলে, মানে CM Punk জাস্ট মেমারিগুলোকে শেয়ার করেছে, এবার তোমরা বুঝে নাও। মানে CM Punk এটাই বোঝাতে চেয়েছে আমি কি করতে চলেছি, আমি সেটা দেখিয়ে দিয়েছি। যেমন CM Punk একটা ছবিও দেখিয়েছিল, সেটা ছিল গাইস ড্যানিয়েল ব্রায়ানের সাথে ছিল, আর ড্যানিয়েল ব্রায়ান এখন অল এলিটে রয়েছে। তো স্বাভাবিক বলা যেতেই পারে যে সামোয়া জো অ্যান্ড এজে স্টাইলস তারাও কি গাইস জয়েন করতে চলেছে। আরেকটাও গাইস রুমার্স হেভি আসছে, সেটা হচ্ছে গাইস জেফ হার্ডিকে নিয়ে। আর গাইস তোমরা তো স্বাভাবিক ব্যাপার, তোমরা বলবে এটাতে নতুন কি আছে, এটা তো হবেই হবে। সেটা হচ্ছে গাইস জেফ হার্ডি তো ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে, সবাই মিলে প্রচুর মানে কি বলবো মানে তার ওয়াইফও বলছে যে এরকম কোনো ব্যাপার নয়, তার ভাই ম্যাট হার্ডিও বলছে এরকম কোনো ব্যাপার নয়, সে যথেষ্ট ফিট ছিল, যথেষ্ট হেলদি ছিল, এমন তো কোনো ব্যাপার ছিল না যে তাকে রিহ্যাবে পাঠাতে হবে। ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররাও বলছে মানে এমন কোনো নেগেটিভ থিং তো জেফ হার্ডিকে নিয়ে বলছে না। কিন্তু গাইজ রিসেন্টলি মানে একটা যে ছবি শো করা হচ্ছে যেখানে ম্যাট হার্ডি, জেফ হার্ডি আছে, তার সাথে রয়েছে ইয়ং বাগস, তো সেখান দিয়ে বোঝানো যেতেই পারে যে AEW-তে তাহলে কি জেফ হার্ডি আসতে চলেছে। আর গাইজ সত্যি বলতে যদি AEW-তে জেফ হার্ডি আসে তাহলে মেবি তুমি ধরে নিতেই পারো যে 2022-তে উইলও আসতে চলেছে, কারণ গাইজ উইলোকে নিয়ে কিন্তু AEW-তে প্রচুর কাজ হতেই পারে, অসুবিধার কিছুই নেই। আমার তো গাইজ সামহাও মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যান বোধহয় উইলোর এই ক্যারেক্টারটাকেই নিয়ে আসতে চায়নি, যেমন ব্রে হোয়াইটের ফিন ক্যারেক্টারটাকে নিয়ে মানে ভিন্স ম্যাকম্যানের প্রচুর মানে খারাপ একটা মানে খারাপ বলবো না, কিন্তু হ্যাঁ রিজেকশনের প্রচুর ব্যাপার ছিল, তাই জন্য মনে হতেই পারে যে এখানে জেফ হার্ডির উইলো ক্যারেক্টারকেও বোধহয় ভিন্স ম্যাকম্যান অ্যাকসেপ্ট করেনি, আর তার জন্যই হয়তো জেফ হার্ডি মানে এরকম মানে রেগে গেছে, তাই জন্য আর কি রিহ্যাবকে মানে কি বলবো মানে ক্যান্সেল করে দিয়েছে, এরকম মানে লাফালাফি করেছে, মানে এরকম মানে কাজকর্ম করেছে। বাট হ্যাঁ স্টিল এখানে বলা যেতেই পারে যে জেফ হার্ডিও কিন্তু AEW-তে যাওয়ার দিকে এগিয়ে। আর গাইস তোমরা ম্যাট হার্ডির একটা টুইটও দেখতে পেয়েছো যেখানে বলেছে যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, মানে ভালোর জন্য, তার মানে কি এটাই দেখা যেতে পারে যে দুই ভাই এবার একই ব্র্যান্ডে চলে আসলো। হ্যাঁ এটা তো অসুবিধার কিছু নেই, তাই জন্য মানে ডাব্লিউডাব্লিউ থেকে মানে কিছু কিছু রেসলার, হ্যাঁ সামোয়া জোকে আমি বাদই দিচ্ছি কারণ সামোয়া জো অলরেডি রিলিজ হয়ে গেছে, মানে রিলিজ হয়নি, সামোয়া জো তো টাইটেল রিলিঙ্কুইশ করে দিয়েছে, কিন্তু হতেই পারে যে সামোয়া জোকে অল এলিটে দেখা যেতে পারে। তার সাথে সাথে গাইজ এজে স্টাইলসকেও গাইজ অল এলিটে দেখা যেতে পারে। আর গাইজ জেফ হার্ডিকে তো অলরেডি তোমরা রিলিজ করেই দিয়েছো, তো ওর যদি দেখা যায়ও তো কি গাইজ, এতে তো পজিটিভিটি তো মানে একদম 10⁻∞ মানে যাকে বলতে গেলে। কিন্তু গাইজ তার থেকেও বড় গাইজ একটা শকিং ব্যাপার যেটা গাইজ একটা রুমার্সের মধ্যে পড়ে, সেটা হচ্ছে গাইজ ট্রিপল এইচের ফেয়ারওয়েল ম্যাচ অ্যাট রাসেলমেনিয়া 38। গাইজ ট্রিপল এইচকে নিয়ে তো মানে তোমরা সবাই জানো যে ট্রিপল এইচের এখন কন্ডিশন কেমন, সে তো এখন বেশি অ্যাপিয়ারেন্সও হচ্ছে না, তাই জন্য বলা যেতেই পারে যে ট্রিপল এইচকে দিয়ে যদি একটা রাসেলমেনিয়ায় ম্যাচ করানো যায় তাহলে কিন্তু প্রচুর টিকিট বিক্রি হবে, আর স্বাভাবিক ব্যাপারে একটা মানে বলতে গেলে বড় একটা হাইপ ক্রিয়েট হবে। স্বাভাবিক ব্যাপার ট্রিপল এইচ একটা বড় রেসলার, মানে তোমরা কার্ট অ্যাঙ্গেলের রিটায়ারমেন্ট ম্যাচ মানে ফেয়ারওয়েল ম্যাচ তো এমনিই ভেস্তে দিয়েছো, তোমরা যদি জন সিনাকে আসতে ভালোই হতো, কিন্তু জন সিনার সাথে ম্যাচটা হলো না, সেখানে ব্যারেন কর্বেনের সাথে ম্যাচটা হলো, আর কার্ট অ্যাঙ্গেল নিজে এই ম্যাচটা নিয়ে খুশি নয়, মানে নিজেরই ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে খুশি নয় যাকে বলতে গেলে। বাট এনিওয়ে এখানে কি তাহলে হতে চলেছে যে ট্রিপল এইচের একটা ফেয়ারওয়েল ম্যাচ হলো, আর এই ম্যাচটা মানে কুড বি গ্রেটেস্ট বানানো হলো যাতে মানে রাসেলমেনিয়া একটা হিউজ স্পট পায়। আর তোমরা কি জানো যে এই ম্যাচটা কার সাথে হতে চলেছে? হ্যাঁ গাইস, তার সাথে হতে চলেছে ট্রিপল এইচের, মানে ট্রিপল এইচ যার ওপর সব থেকে বেশি বিশ্বাসী, মানে আমরা কি বলবো আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি, মানে টেলিভিশনে দেখতে পেয়েছি, তার সাথে গাইস ম্যাচ হতে চলেছে, যার সাথে অলরেডি একবার রাসেলমেনিয়াতে ম্যাচ হয়েছিল, সেখানে সে ছিল ফেস সুপারস্টার আর ট্রিপল এইচ ছিল হিল সুপারস্টার। ঠিকই ধরেছে গাইস, সেথ রলিন্স গাইস, মানডে নাইট মিসায়া গাইস, সেথ রলিন্স ভার্সেস ট্রিপল এইচ এর ম্যাচ হতে চলেছে গাইস ফর রাসেলমেনিয়া 38। আর গাইস এই ম্যাচটা বলা যেতে পারে যে সেথ রলিন্স হতে পারে ডে ওয়ানে ম্যাচ হেরে যাবে, তো তারপরে
লোকেরা হয়তো অথরিটির এগেনস্টে যাবে, বলবে যে হ্যাঁ অ্যাডাম পিয়াস আমার ম্যাচটাকে ট্রিপল থ্রেট করে এখন হয়তো ববি ল্যাশলিকে ঢুকিয়ে ফেটাল 4 করে দিয়েছে, আমার কোনো মানই রাখছে না, ইজ্জতই রাখছে না, তখন হয়তো অথরিটির এগেনস্টে যাবে আর সেখান দিয়ে হয়তো ট্রিপল এইচের সাথে ম্যাচটা সেট হবে। আর এই ম্যাচটাতে দেখো যদি ট্রিপল এইচ হেরেও যায় তাও কোনো ম্যাটার হয় না, যদি ট্রিপল এইচ জিতেও যায় তাহলে একটা ফেয়ারওয়েল ম্যাচ জিতে গেছে, তো আলাদাই ব্যাপার। কিন্তু হ্যাঁ গাইস, সেথ রলিন্স ভার্সেস ট্রিপল এইচে যদি রাসেলমেনিয়া 38 ফর রাসেলমেনিয়া 38 ফর ট্রিপল এইচের ফেয়ারওয়েল ম্যাচে যদি সেট হয় তাহলে বলা যেতে পারে যে একটা হিস্টোরিক ম্যাচ সেট হবে। তাই জন্য এই ম্যাচটা কিন্তু গ্রেটেস্ট হতে চলেছে। আর আমার তো মনে হচ্ছে গাইস যদি ফেয়ারওয়েল ম্যাচ সেট করতেই হয় তাহলে ট্রিপল এইচের সামনে একটা ভালো রেসলারকে স্ট্যান্ড করা, না কি এরকম যেমন কার্ট অ্যাঙ্গেলের সামনে তুমি ব্যারেন কর্বেনকে দাঁড় করা। দেখো কার্ট অ্যাঙ্গেলের নিজেরও ইচ্ছে ছিল জন সিনাকে ফেস করা, কিন্তু কিছু বলার নেই। কিন্তু ট্রিপল এইচের আমার মনে হচ্ছে সামহাও এই ইচ্ছেটা তো থাকবেই যে ট্রিপল এইচ সেথ রলিন্সকে ফেস করুক অ্যাজ এ ফেয়ারওয়েল ম্যাচ। তাই জন্য এটা একটা রুমার্স বলা যেতে পারে। আর এটা মানে পজিটিভিটিও যথেষ্ট বেশি, বলতে গেলে 90% চান্স আছে যে ট্রিপল এইচকে ফাইনালি তোমরা একবার রিংয়ে অ্যাপিয়ার করো। কারণ দেখো ট্রিপল এইচে যদি আবার রিংয়ে অ্যাপিয়ার হয় না তাহলে কিন্তু প্রচুর মানুষ এক্সাইটেড হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। মানে এখন যা কন্ডিশন ট্রিপল এইচের, সেখান দিয়ে যদি রিংয়ে অ্যাপিয়ার করে তাহলে কিন্তু একটা আলাদাই মাহল কিন্তু ক্রিয়েট হবে। আর রাসেলমেনিয়া কিন্তু একটা গ্রেটেস্টের দিকে যাবে, মানে এই ম্যাচটা যাবে। তো তাই জন্য আমার মনে হয় যে এই রুমার্সটা ঠিক হলে অসুবিধার কিছুই নেই। তারপরে গাইজ যে রুমার্সটা ক্রিয়েট হয়েছে সেটা গাইজ ডে 1 ওপর বেস করে, সেটা হচ্ছে গাইজ কেভিন ওন্স WWE চ্যাম্পিয়ন হবে। তার কারণ গাইজ দেখো কেভিন ওন্সের মানে কন্ট্রাক্ট জানুয়ারিতে শেষ হতে চলছে, আর কেভিন ওন্স মানে ইন্ডিকেট করছে যে অল এলিটে চলে যাবে। এবার গাইজ দেখো তোমরা বলবে যে WWE ছেড়ে দিক না কেভিন ওন্সকে ধরে রেখেছে কেন, তাহলে আমি গাইজ কিছু মানে এখানে মন্তব্য করতে পারবো না। কিন্তু গাইজ কেভিন ওন্সকে সামহাও আমার তো মনে হচ্ছে WWE ধরে রাখছে কিছুভাবে, কারণ অ্যাজ এ ফিউচার স্টার বা বলতে গেলে মানে কেভিন ওন্সের উপর প্রচুর কাজও করেছে WWE, তাই জন্য হয়তো কেভিন ওন্সকে ভাবছে যে রাখি আমাদের কাছে রাখি, এখনও হয়তো কেভিন ওন্সকে দিয়ে অনেক কিছু করা বাকি আছে, সেটাও হয়তো কারণ হতে পারে। তাই জন্য কেভিন ওন্সকে এখনও অবধি তাই জন্য দেখতে পাচ্ছি WWE পোর্ট্রেটে রেখেছে। কিন্তু ওভারঅল বলা যেতেই পারে যে WWE ডে 1 কি তাহলে কাচরা হতে চলেছে যে কেভিন ওন্স WWE চ্যাম্পিয়ন। ও দেখো এটাতে আমি জাস্ট 30% শিওরিটি দেবো যে হ্যাঁ হতেও পারে, বাট নট 70%, কারণ যদি WWE চ্যাম্পিয়ন কেভিন ওন্স হয়ে যায় তাহলে কিন্তু অনেক ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের থিঙ্কিংয়ের বাইরে চলে যাবে। যেখানে মানে ড্যানিয়েল ব্রায়ান বা বড় বড় সুপারস্টার ব্রে হোয়াইটের মতো সুপারস্টাররা মানে এরকমভাবে WWE থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে মানে তোমরা কেভিন ওন্সকে ধরে রাখার জন্য WWE টাইটেল দিয়ে দিচ্ছ, তো সেটা আমার কাছে আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। তো তাই জন্য এটা আমার কাছে মানে 30% পজিটিভ বাট 70% নেগেটিভ যাকে বলতে গেলে। তাই এই রুমার্সটা নট এমন নাও হতে পারে, মানে নট পসিবল, বাট হ্যাঁ কেভিন ওন্সকে তোমরা একটা চান্স দাও, সেটা এখন দেখা যাক কি হয়। বাট কেভিন ওন্সকে দেওয়া তো উচিত, আমি না বলবো না, বাট স্টিল তোমরা এই ডাব্লিউতে যাতে না যায় তার জন্য তোমরা ডাব্লিউ চ্যাম্পিয়ন করাচ্ছ, সেটার জন্য আমার খুব বেকার লাগছে, কারণ সেটা ইন্ডিকেট করছে অন্য বড় বড় সুপারস্টার যারা মানে ডাব্লিউডি থেকে বেরিয়ে গেছে তাদের ওপর। অ্যান্ড গাইজ আমাদের যে ফাইনাল রুমার্সটা ক্রিয়েট হচ্ছে সেটা গাইজ জন সিনাকে নিয়ে। কারণ দেখো প্রত্যেক বছর এখন এটা ঠিকই হয়ে গেছে, যখনই দেখা যাবে যে ডাব্লিউডব্লিউ ডাউনের দিকে যাচ্ছে তখন আমাদের পোস্টার বয় জন সিনাকে নিয়ে এসে কিছুভাবে ভিন্স ম্যাকম্যান টিকিট বিক্রি করবে, মাহল ক্রিয়েট করবে, হাইপ ক্রিয়েট করবে, এটা করবে স্বাভাবিক ব্যাপার। আর জন সিনাকে স্বাভাবিক ব্যাপার পরের বছরও দেখা যাবে, মানে আশা তো করাই যাচ্ছে। হ্যাঁ আমরা দেখতে পাইনি ঠিকই, মানে রাসেলমেনিয়া 37-এ তো দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ 2021-এ তো দেখতে পেয়েছি সামার স্ল্যামে, আর 2020-তে দেখতে পেয়েছি ওই কি বলবো ওটা ব্রে হোয়াইটের সাথে যে ম্যাচটা হয়েছিল। এনিওয়ে বাট হ্যাঁ আমরা দেখতে তো পেয়েছিলাম, তো তাই জন্য বলা যেতেই পারে যে জন সিনা 2022-তে আসতে চলেছে। কিন্তু রুমার্স ইজ জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করানোর জন্য মানে আনা হবে। তার কারণ দেখো গাইজ, দেখো আমি যদি পজিটিভ দিক থেকে দেখি তাহলে দেখো জন সিনাকে আমরা এখন কেন দেখতে চাই, মানে এখন আমাদের ফাইনালি কেন দেখার কেন ইচ্ছেটা, এটা তোমরা ভাবো তো। কারণ জন সিনা এখনও কিন্তু একটা আনফিনিশ বিজনেস রেখে গেছে, সেটা হচ্ছে হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো যে জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়নি তাই জন সিনাকে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল দিয়ে দাও। তার থেকেও আমার মনে হয় বড় হচ্ছে 17 টাইম টাইটেল। কারণ দেখো জন সিনার 16 টাইমটাকে তো মানে রেকর্ড মানে রিক ফ্লেয়ারের রেকর্ডের কাছাকাছি চলে গেছে, কিন্তু যদি জন সিনাকে 17 করে দেওয়া হয় তাহলে অলমোস্ট বলা যেতেই পারে যে জন সিনার অলমোস্ট কেরিয়ার কিন্তু তাহলে ফুল হয়ে যাবে। জন সিনাকে এরপর আর বেশি এগোনোরই দরকার পড়বে না, কারণ জন সিনাকে এরপরে তোমরা যা ইচ্ছে করো কোনো যায় আসে না, জন সিনা অলরেডি কিন্তু একটা গ্রেটেস্ট হয়ে যাবে। এবার দেখার বিষয় যে জন সিনাকে কে রিচ করছে, হতে পারে রেন্ডি অর্টন, কারণ অলরেডি 14 টাইম হয়ে গেছে। বাট
স্টিল আমরা কিন্তু এখনও ভাবতেই পারি যে জন সিনা কিন্তু 2022-তে কোনো একটা ম্যাচ হতে পারে, বা রাসেলমেনিয়া 38 হতে পারে, সামার স্ল্যাম 2022-তেও গাইস জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড টাইটেলকে ক্যাপচার করতে চলেছে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচটা হলে কিন্তু একবারই হবে, তারপরে কিন্তু জন সিনার তেমনভাবে বেশি অ্যাপিয়ারেন্স লক্ষ্য করা যাবে না, কারণ গাইস জন সিনাকে বেশি রেনও ডাব্লিউডাব্লিউ দেবে না, কারণ জন সিনা অলরেডি এস্টাবলিশড। হ্যাঁ, জন সিনার সামনে হয়তো কোনো বড় রেসলারকে তারপর দাঁড় করাবে, সে হয়তো জন সিনাকে হারাবে, সেখান দিয়ে হয়তো টাইটেল জিতবে। যেমন তোমরা দেখেইছো যে 2017 কি হয়েছিল, তোমরা জন সিনার সামনে এজে স্টাইলকে এনেছিলে, দিয়ে এজে স্টাইলের সাথে একটা কন্টিনিউ করেছিল রাইভেলরি, যেখানে সামার স্ল্যামে এজে স্টাইল হারিয়ে দিয়েছিল জন সিনাকে। তারপর তোমরা রয়্যাল রাম্বলে এনেছিল, রয়্যাল রাম্বলে জন সিনা হারানোর পর 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, তো সেখান দিয়ে একটা আলাদা মাহল ক্রিয়েট হয়েছিল। তো এখানে হতেই পারে যে কোনো একটা সুপারস্টারকে গ্রো করার জন্য এখানে জন সিনাকে ইউজ করা হলো, আর তার জন্য 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করানো হলো। তো এখানে পসিবলি বিগের সামনেও আসতে পারে, অন্য যদি ইন ফিউচার যদি কোনো রেসলার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয় তো তাকেও শো করানো যেতে পারে। তো এনিথিং হ্যাপেন, বাট স্টিল জন সিনার 17 টাইম টাইটেল জেতাটা কিন্তু অলমোস্ট বলা যেতেই পারে যে 80-20, মানে 80% পসিবিলিটি আছে, কিন্তু 20% নেইও বলতে পারে, মানে নেগেটিভিটির দিক দিয়ে 20%। কারণ তোমরা জন সিনাকে দিয়ে যদি নিয়ে আসছো তাহলে জন সিনার সামনে মানে বড় ম্যাচে বুকিং রাখতে হবে, কারণ জন সিনা এখন হ্যাঁ রোমান রেন্সের সাথে যে ম্যাচটা হয়েছে সেটা ঠিক আছে, কারণ রোমান রেন্সের সামনে কোনো একটা তাগড়া অপোনেন্ট আনার দরকার ছিল, তাই জন্য তোমরা জন সিনাকে এনেছো। বাট নট পসিবল যে তোমরা এখন জন সিনাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে আনছো। তাই কি হতে পারে, এটা কিন্তু খুবই একটা বড় কিন্তু মাহল ক্রিয়েট করার বিষয়। আর তার থেকেও বড় হচ্ছে, যদি তোমরা এই রুমার্সগুলোতে দেখো তাহলে কিন্তু টপে যেটা থাকবে সেটা অফকোর্স থাকবে হচ্ছে ট্রিপল এইচে ফেয়ারওয়েল ম্যাচ, আর আমরা চাই যে সেটা সেথ রলিন্সের সাথে। তো তোমরা কি মনে করো যে এই রুমার্সগুলোর মধ্যে কেউ যদি দেখে থাকে এই ভিডিওটা, তাহলে তোমাদের কি মনে হয় যে এই রুমার্সের মধ্যে কোনটা সত্যি হতে পারে, আর কোনটা সত্যি হওয়ার পসিবিলিটি কতটা, আর কোনটা তোমরা সত্যি সত্যি দেখতে চাও? কারণ আমি যদি বলি তাহলে আমি ট্রিপল এইচে ফেয়ারওয়েল ম্যাচ দেখতে চাই এগেনস্ট সেথ রলিন্স, দ্য মানডে নাইট মিসার, কারণ অলরেডি কিন্তু স্টোরি ক্রিয়েট হতে চলেছে। মানে অ্যাডাম পিয়ার্স সেথ রলিন্সের ম্যাচকে পুরো চৌচির করে দিয়েছে, সেখান দিয়ে সেথ রলিন্স অথরিটির এগেনস্টে যাবে, অ্যান্ড অথরিটির হেড, দ্য গেম, দ্য কিং ফাইনালি এর রিপ্লাই দেবে সেথ রলিন্সকে, সেখান দিয়ে ম্যাচ ক্রিয়েট হবে। তো এটা হতেই পারে।